আসসালামু আলাইকুম। আমি আফসানা আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। নগর ভবন ব্লকেটের পর এবার সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাকের শপথের দাবিতে সকাল থেকে মৎস্য ভবন, কাকরাইল ও গুলিস্তান এলাকা অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায়ে প্রয়োজনে পুরো ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। নাজিবুর রহমানের রিপোর্ট। ইশরাক হোসেনের শপথের দাবিতে আন্দোলনের সপ্তম দিনে নগর ভবন ছাড়িয়ে আন্দোলনকারীরা অবস্থান নেন মৎস্য ভবন মোড়, কাকরাইল, গুলিস্তান সহ বেশ কয়েকটি পয়েন্টে। বুধবার সকাল থেকেই সেসব এলাকায় জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করে। পুলিশের বাধায় আন্দোলনকারীদের একাংশ কাকরাইল মসজিদের সামনেই অবস্থান নেন। এ সময় স্লোগানে ইশরাকের শপথ আয়োজনের দাবি তোলেন আন্দোলনকারীরা। সেই সাথে অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের দাবিও জানান বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রিয় নগরবাসী, তারা ইঞ্জিনিয়ার ইশরাকের তার গুরুদায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। ইশরাকের যে অধিকার, ন্যায্য অধিকার, সেটা ফিরিয়ে দিক। আমাদের দেশে যে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটাকে আমরা ফিরিয়ে দিতে চাচ্ছি। গেজেট হওয়ার পরও যেহেতু শপথ করাচ্ছে না, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকার তালবাহানা করছে। ঢাকাবাসীর কাছে আসিবের কোনো ঠাঁই হবে না। সড়ক অবরোধে চলাচল বন্ধ হয়ে যায় কাকরাইল ও তার আশপাশের এলাকায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা। ঢাকাবাসী আজকে রাজপথে নেমেছে, এই দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আমরা 17 বছর রাজপথে ছিলাম এবং এইভাবে আমরা রাজপথে থাকবো। আমরা শিখেছি রাজপথ থেকে অধিকার আদায় করতে হয়। সপ্তাহ জুড়ে এই আন্দোলনে ব্যাহত নগর সেবা, বন্ধ রয়েছে সকল কার্যক্রম। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি সম্পর্কে আরও জানাতে কাকরাইলে আছেন সহকর্মী কায়কোবাদ মাহমুদ। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। কায়কোবাদ, বিক্ষোভ কর্মসূচি কতক্ষণ চলবে? যান চলাচলের কি অবস্থা? এখন পর্যন্ত কিন্তু আন্দোলন চলছে, বৃষ্টি মাথায় নিয়েও কিন্তু আন্দোলন চলছে। আমি এই মুহূর্তে আছি, আমি মৎস্য ভবনের দিকে আছি এই মুহূর্তে। যেহেতু বৃষ্টি, আমি কাকরাইলে কিন্তু দেখতে পেয়েছি উপস্থিতি কিন্তু বেশ কমে গিয়েছিল, কিন্তু আমরা মৎস্য ভবনে কিন্তু এখনও ইশরাক সমর্থকদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে এই আন্দোলনস্থল কিন্তু তারা ত্যাগ করেননি। তারা এখানে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। একই সাথে তারা স্থানীয় সরকারের উপদেষ্টার বিরুদ্ধেও কিন্তু তারা নানান স্লোগান এখানে কিন্তু দিচ্ছেন। তারা কিন্তু বলছেন যতক্ষণ পর্যন্ত না আসলে তারা ইশরাক হোসেনকে তারা মেয়র হিসেবে দেখছেন, ততক্ষণ কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। যার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আমরা এখানে দেখিনি। তাদের কর্মসূচি চলছে। একই সাথে তারা যে কথাগুলো গত 6 দিন অর্থাৎ 14 তারিখে আন্দোলন শুরুর পর থেকে বলে যাচ্ছেন যে তারা আসলে যেহেতু আদালতের আদেশে যেহেতু তাদের একজন মেয়র এখন আছেন, তারা চাচ্ছেন দ্রুততম সময়ের মধ্যে তাকে যাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয়। তারা বলছেন যেহেতু একজন নির্বাচিত মেয়র নেই, তার ফলে কিন্তু তারা যে নাগরিক সেবা পাওয়ার কথা তা কিন্তু তাদের ব্যাহত হচ্ছে। তাই তারা বলছেন তারা যেহেতু রাজপথে এসেছেন, তারা কিন্তু রাজপথ ছাড়বেন না। একই সাথে ইশরাক হোসেনও কিন্তু কিছু লোকের আগে জানিয়েছেন যে তিনি অতি দ্রুত সময় কিন্তু আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করার জন্য আসতে পারেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আন্দোলন চলছে। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দেশ পরিচালনার জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে, কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার কি কোনো দলের হয়ে কাজ করছে? বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভাগের সিনিয়র নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন বিএনপির কার্যালয় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, ইসি পুনর্গঠন না হলে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। তবে কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে উল্লেখ করে নির্বাচন কমিশনার ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় না জাতীয় নির্বাচন আগে হবে সেই সিদ্ধান্ত সরকারের। মেজবা হাসানের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনের সামনে রাস্তায় জড়ো হতে থাকেন নাগরিক পার্টির নেতাকর্মীরা। এক পর্যায়ে রাস্তায় দেওয়া ব্যারিকেড ভেঙে কমিশনের মূল ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় 3 উপদেষ্টা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে অভিযোগ তুলে তাদের পদত্যাগের দাবি জানান নেতারা। আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন। তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। এই কমিশনের অধীনে নির্বাচন হলে বিএনপি হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক। যদি অতি দ্রুত গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয়, বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একটি, সেটি হলো ইলেকশন। কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস হিসাবে আবির্ভূত হবে। তবে এনসিপির এসব দাবি রাজনৈতিক উল্লেখ করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি নির্বাচন কমিশনার। কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। ইসি পুনর্গঠন না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে 3টি মামলার মধ্যে 2টি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। অপর একটি মামলার রিমান্ড ও জামিন আবেদনের শুনানি আগামী 27 মে ধার্য করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের পৃথক 2টি আদালতে 3টি মামলার শুনানি শেষে আদালত এই আদেশ দেন। আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম খান জানান, সাবেক মেয়র আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও বিস্ফোরক আইনের দায়ের করা 2টি মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে আবেদন করা হলে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করার আদেশ দেন আদালত। এদিকে জেলা দায়রা জজ শামীম আজাদের আদালতে অপর একটি বিস্ফোরক আইনের মামলায় আইভীকে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আইভীর আইনজীবী তার জামিন আবেদনও করেন। আদালত শুনানি শেষে আগামী 27 মে পরবর্তী শুনানির দিন ধার্য করেন। গত 9 মে আইভীকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। একটা ঘটনা 6টায় দেখাইছে, 1 ঘন্টার হেরফের করে 2টা মোকদ্দমা দায়ের করেছে। যেই মোকদ্দমা 2টা সেলিনা হায়াত আইভীর কোনো উপস্থিতির কথা এজাহারে বলে নাই, শুধু এজাহারের নামটুকু থাকা ব্যতীত। আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি যে বিজ্ঞ আদালত আসামিকে জামিন দিতে পারেন এবং জামিন পাওয়া তার হক। ছাত্র জনতার মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে আব্দুল আজিজকে তারাস আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আইভিন আক্তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তারাস উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয় ছাত্ররা। এ সময় সংসদ সদস্য আব্দুল আজিজ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। হামলায় সমন্বয় সাব্বির খন্দকার সহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়। এ ঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এবার অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলীর পদত্যাগের 1 দফা দাবি জানিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। দুপুরে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন প্রেস ব্রিফিং করে এই দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যোগ্য উপাচার্য নিয়োগেরও দাবি জানান তিনি।
দাবি আদায়ে আগামীকাল দুপুরে মানববন্ধন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। এর আগে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ২৭ এপ্রিল সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদকে মন্ত্রণালয় অব্যাহতি প্রদান করেছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় শিক্ষক লাঞ্ছিত হবার বিচার দাবিতে ৪ মে থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করে আসছিলেন। এদিকে লক্ষ্মীপুরে বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন এবং খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু হয়েছে। সকালে সদর উপজেলার বাঙ্গাখা ইউনিয়নের অভিরখিল এলাকার খালের ওপর গড়ে ওঠা দোকানঘর সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার অভি দাসের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। উপজেলা প্রশাসন জানায়, বাঙ্গাখা ইউনিয়নের জকসিন থেকে পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগলছিড়া ও অভিরখিল খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এই অবস্থায় খালের জায়গা দখলমুক্ত ও জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমি পাকা 10টি দোকান ও 2টি বাড়ি উচ্ছেদ করা হয়। এক্সপোর্ট পারমিট জটিলতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় একদিনের জন্য মাছ রপ্তানি বন্ধ রয়েছে। এদিকে ভারত সরকার বাংলাদেশ থেকে স্থলপথে 6টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়ায় আখাউড়া স্থলবন্দরে ভারতমুখী রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। বন্দরের মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া জানান, অ্যানিম্যাল কোয়ারেন্টিন অনুমোদনের পর দেশটির ব্যাংক থেকে এক্সপোর্ট পারমিট না পাওয়ায় বুধবার মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে আগামীকাল থেকে স্বাভাবিকভাবে মাছ রপ্তানি করা হবে আগরতলায়। আখাউড়া স্থলবন্দর থেকে প্রতিদিন প্রায় $1 লাখ হিমায়িত মাছ রপ্তানি হয় ভারতে। যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ৮৬তম বাফা কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে বিমান বাহিনী প্যারেড গ্রাউন্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। পরে তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন বিমানের মনোজ্ঞ ফ্লাই পাস্ট, আকর্ষণীয় অ্যারোব্যাটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামরিক, বেসামরিক, উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে চালু হলো স্কুল হেলথ প্রোগ্রাম, যার মাধ্যমে শিক্ষার্থীরা পাবে নানা চিকিৎসা সেবা। শুরুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত 5টি স্কুলে এ সেবা চালু হলেও পর্যায়ক্রমে অন্যান্য স্কুলেও এই সেবা চালু হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সকালে হেলথ কার্ড কর্মসূচি উদ্বোধন উপলক্ষে কাপাসগোলা স্কুলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই কর্মসূচির মাধ্যমে দেয়া স্বাস্থ্য কার্ডে থাকবে শিক্ষার্থীদের ওজন, উচ্চতা, রক্তের গ্রুপ, হার্ট ও ব্লাড প্রেশার সহ নানা তথ্য। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ফের যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের মালামাল লুট করে নেয়। যাত্রীরা জানায়, মঙ্গলবার রাত 8টার দিকে আবদুল্লাপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠে। বাসটি রাত 12টার দিকে টাঙ্গাইলের কালীহাতি এলেঙ্গা পার হয়ে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার অতিক্রম করার পর যাত্রী বেশি 10 থেকে 12 জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে যাত্রীদের কাছ থেকে টাকা, স্বর্ণালঙ্কা সহ মালামাল লুটে নেয়। এর আগে গত 17 ফেব্রুয়ারি এই মহাসড়কে ইউনিক রয়্যালসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগে ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশেপাশের এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। দুপুর থেকে এই অভিযান শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, সাভারের বড় কাকর মৌজায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধ প্রভাব খাটিয়ে সেই অধিগ্রহণকৃত জায়গার 11 একর জমি দখল করে সেখানে নানা রকম স্থাপনা গড়ে তোলে একটি প্রভাবশালী মহল। গত 24শে জানুয়ারি বোট ক্লাবের সীমানা প্রাচীর ভেঙে ফেলার জন্য 1 সপ্তাহের সময় দেয়া হলেও তাতে কর্ণপাত করেনি বোট ক্লাব কর্তৃপক্ষ।
এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।